11 সেপ্টেম্বর 2001 এই দিনটি শুধু আমেরিকার নয়, গোটা পৃথিবীর কূটনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল। কিন্তু জানেন কি, এই ধ্বংসযজ্ঞের ছায়ায় ভারত কিভাবে দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য বিস্তারের সুযোগ খুঁজছিল। 2001 সালে নির্বাচনের পরপরই বাংলাদেশ এক নতুন সংকটের মুখে পড়ে। আমাদের রাজনীতিতে শুরু হয় জঙ্গিবাদের এক ভয়াল ঢেউ। আজ আমরা কথা বলবো সেই সময়ে বাংলাদেশ কি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে আর কিভাবে রেশ পৌঁছেছিল রাখাইন পর্যন্ত। 2002 থেকে 2005 সাল এই সময়টায় একের পর এক সিরিজ বোমা ও গ্রেনেড হামলা কাঁপিয়ে দিয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি। সাতক্ষীরা থেকে চট্টগ্রাম প্রায় 13টি জেলায় বিস্ফোরণে নিহত হন বহু মানুষ। এক যুগে 63 জেলায় চালানো হয়েছিল বোমা হামলা। 2004 সালে চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অস্ত্র উদ্ধার আর একই বছরের 21 আগস্টে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা। এই দুটি ঘটনা যেন পুরো ষড়যন্ত্রের ছায়াকে আরও স্পষ্ট করে তোলে। আজকের ভিডিওতে আমরা এই ঘটনার পেছনের মূল কারণ, এর সাথে জড়িয়ে থাকা আন্তর্জাতিক রাজনীতি এবং রোহিঙ্গা সংকটের গভীর সংযোগ নিয়ে আলোচনা করব। এটি একটি ধারাবাহিক উপস্থাপনার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছিলাম আন্তর্জাতিক প্রেক্ষাপট, আজ আমরা আরও গভীরে যাব। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্র যখন সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে, তখন ভারত এই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব খাটাতে চেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে NSSP পার্টনারশিপ চুক্তির মাধ্যমে এই অঞ্চলের প্রধান কৌশলগত শক্তিতে পরিণত হয়। এর সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশে। 2001 সালে নির্বাচনের পরপরই দেশের রাজনীতিতে জঙ্গি সংকটের ঢেউ লাগে। 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ এক অরাজক পরিস্থিতির সম্মুখীন হয়। সাতক্ষীরা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সিলেট, বগুড়া, নাটোর, ঝালকাঠি, চট্টগ্রাম সহ প্রায় 13টি জেলায় একের পর এক সিরিজ বোমা ও গ্রেনেড হামলা চালানো হয়, যেখানে বহু মানুষ নিহত হন। সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল 2005 সালের 17 আগস্ট, যখন এক যুগে 63 জেলায় বোমা হামলা চালানো হয়। এটি ছিল দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই সময়েই ঘটে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 2004 সালে চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অস্ত্র উদ্ধার এবং একই বছরের 21 আগস্টে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা। এই দুটি ঘটনা যেন পুরো ষড়যন্ত্রের চিত্রকে আরও স্পষ্ট করে তোলে। দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্য দিয়ে আওয়ামী লীগ আন্তর্জাতিক সহানুভূতি ও পশ্চিমা সমর্থন ফিরে পায়। এই সময়টায় আওয়ামী লীগ নিজেদেরকে সেকুলার শক্তি হিসেবে তুলে ধরতে শুরু করে। শেখ হাসিনার ছেলে সজীব জয়ের খ্রিস্টান নারী ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে, টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের ব্রিটিশ খ্রিস্টান স্বামী, এই সম্পর্কগুলো পশ্চিমা বিশ্বে তাদের একটি সহনশীল ধর্মনিরপেক্ষ ইমেজ গড়তে সাহায্য করে। ভারতও এই কৌশলের পূর্ণ সমর্থনে পাশে দাঁড়ায়, যা বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রভাব আরও বাড়তে সাহায্য করে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে এবং জঙ্গিবাদ নির্মূলে কঠোর পদক্ষেপ নেয়। একে একে ধ্বংস করা হয় হরকাতুল জিহাদ বাংলাদেশ, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং নতুন গঠিত নিউ জেএমবির মতো জঙ্গি সংগঠনগুলো। মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি জঙ্গিবাদের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে। কিন্তু 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে আবার মাথাচাড়া দেয় তথাকথিত মৌলবাদী শক্তি, বিশেষ করে জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম এবং চরমপন্থীরা। ব্লগার রাজীব হায়দার হত্যার মধ্য দিয়ে শুরু হয় মুক্ত চিন্তার উপর ধারাবাহিক আক্রমণ। এই সময়ে একের পর এক ব্লগার, লেখক এবং ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করে হত্যা করা হয়। 2015 থেকে 2016 সাল পর্যন্ত একে একে খুন হন অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। এই হত্যাকাণ্ডের সিরিজ দেশের প্রগতিশীল মহলে গভীর আতঙ্ক সৃষ্টি করে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে 2016 সালের 1 জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা। এই হামলায় 17 জন বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হন।
দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। কিন্তু আশ্চর্যজনকভাবে এখানেই বাংলাদেশের ভূখণ্ডে জঙ্গি খেলা আপাতত শেষ হয়। ভারত সমর্থিত সরকার জঙ্গিবাদ নির্মূল করে নিরাপত্তা জোরদার করে বাংলাদেশের জঙ্গিদের কার্যক্রমে একটি ব্রেক প্রায় 3 মাসের বিরতি দেয়। আর এই খেলা সরানো হয় অন্য কোথাও, মিয়ানমারের রাখাইনে। জন্ম হয় আরশা নামের এক নতুন জঙ্গি সংগঠন, যার পেছনে আছে রোহিঙ্গা জনগোষ্ঠীতে জন্ম নেওয়া আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দাবি অনুযায়ী তাকে মধ্যপ্রাচ্যের আল কায়দা, আফগানিস্তানের তালেবান এবং পাকিস্তানের আইএসআই সমর্থন দিচ্ছে। এই আরশাই 2016 সালের অক্টোবরে প্রথম মিয়ানমার পুলিশের চৌকিতে হামলা চালায়। এই হামলাগুলো রোহিঙ্গা সংকটের একটি নতুন অধ্যায়ের সূচনা করে। 2017 সালের 25 আগস্ট রাখাইনের আকাশে তখন অন্ধকার, কিন্তু মাটিতে জ্বলছিল আগুন। হঠাৎ করেই আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি নামের এক রহস্যময় দল মিয়ানমারের নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। ঠিক তার কয়েক ঘন্টা আগে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান এর নেতৃত্বাধীন কমিশন রাখাইন সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল, কিন্তু শান্তির কাগজ তখন আগুনে পুড়ছিল। এই হামলার অজুহাতে মিয়ানমার সেনাবাহিনী শুরু করল ইতিহাসের এক নির্মমতম প্রতিশোধ, ক্লিয়ারেন্স অপারেশন। কিন্তু আসলে কি এটি প্রতিশোধ ছিল, নাকি বহু বছর ধরে প্রস্তুত করা এক জাতিগত শুদ্ধি অভিযান? সেই রাতে যেন পুরো রাখাইন এক শয়তানি থিয়েটারে পরিণত হলো। শিশুদের আগুনে ছুড়ে ফেলা হলো, নারীদের গাছে বেঁধে গণধর্ষণ করা হলো, আর গ্রাম পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হলো। যেন কারো মনে দয়া জেগে না ওঠে এমন নির্মমতায়। রোহিঙ্গাদের ইতিহাসে নিপীড়ন নতুন কিছু নয়। 1982 সালে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। এরপর তাদের পরিচয় শুধুই একটাই, অবৈধ অনুপ্রবেশকারী। তাদের স্কুলে যেতে দেওয়া হয়নি, হাসপাতালে চিকিৎসা মিলেনি, এমনকি বিয়ে করতে গেলেও অনুমতির দরকার হতো। ধীরে ধীরে তাদের অস্তিত্বই যেন নিষিদ্ধ হয়ে পড়েছিল মাটির দেশে। কিন্তু 2017 সাল এটা ছিল ভিন্ন কিছু। এটি ছিল তাদের সম্পূর্ণ মুছে ফেলার পরিকল্পনা। মাত্র কয়েক সপ্তাহেই 7.5 লাখ রোহিঙ্গা পালিয়ে এলো বাংলাদেশের দিকে। বাচ্চারা কারো কুলে, মায়েরা চোখে অশ্রু আর বুকের দুধ শুকিয়ে ফেলে। পেছনে পুড়ে যাওয়া ঘর, পায়ের নিচে কাদা, সামনে শুধুই অনিশ্চয়তা। কক্সবাজারের ছোট্ট উপকূল তখন যেন বিশ্বের সবচেয়ে বড় ট্র্যাজেডির আখড়া হয়ে উঠল। বনভূমি কেটে বানানো হলো টিনের ছাউনি, মাটিতে পাতানো হলো পলিথিন, আর আকাশে ছড়িয়ে পড়ল শুধুই কান্নার ধ্বনি। কুতুপালং শরণার্থী শিবির আজ বিশ্বের সবচেয়ে বড় শিবির, কিন্তু এর গল্পটা শুধু সংখ্যা না, এটা এক একটি পরিবারের সর্বনাশের ইতিহাস। আরেকদিকে আন্তর্জাতিক সম্প্রদায় মুখে প্রতিবাদ জানালেও কাজের বেলায় সবাই চুপ। চীন ও রাশিয়া জাতিসংঘে ভেটো দিয়ে সেনাবাহিনীকে রক্ষা করল। আবার কিছু রাষ্ট্র বলল, হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কিন্তু এটা আমাদের জিওপলিটিক্সের অংশ না। মানবতা তখন কাঁদছিল, কিন্তু কূটনীতি হাসছিল। এদিকে গোপনে গোপনে মামলা গড়াতে থাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে। গাম্বিয়ায় এগিয়ে আসে, আর 2024 সালে মামলার তদন্তকারীরা খুঁজে পায় এমন সব তথ্য যা মনে হলে ঘুম হারাম হয়ে যায়। শিশুদের উপর আগুন, মা বোনের ধর্ষণ ভিডিও করে সেনারা নিজেদের মধ্যে শেয়ার করে গর্ব করে, আর গণকবর ঢেকে ফেলা হয় সরকারি বুলডোজারে। এটি কোনো হঠাৎ ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, এটি ছিল এক নিখুঁত এথনিক ক্লিনজিং। এই ঘটনা শুধু রোহিঙ্গাদের নয়, এটি আমাদের ব্যর্থতা, আমাদের নীরবতার দলিল। আন্তর্জাতিক সম্প্রদায় মুখে প্রতিবাদ জানালেও কাজের বেলায় সবাই চুপ। চীন ও রাশিয়া জাতিসংঘে ভেটো দিয়ে সেনাবাহিনীকে রক্ষা করল। মানবতা তখন কাঁদছিল, কিন্তু কূটনীতি হাসছিল। এই ট্র্যাজেডি শেষ হয়নি, কারণ ইতিহাসের এই অধ্যায় এখনো চলছে, শুধু এবার পাতা উল্টে গেছে অন্যদিকে। কেন রোহিঙ্গাদের তাদের জন্মভূমি, তাদের পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে পালাতে হলো? শুধু ধর্মীয় পরিচয় মুসলমান হওয়ার কারণে, নাকি এর আড়ালে ছিল আরেকটি গভীর সুপরিকল্পিত বহুস্তর বিশিষ্ট ষড়যন্ত্র? রোহিঙ্গারা কি রাখাইন উপকূলে থাকা চীন ভারত সাপ্লাই চেনের অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধক ছিল,
তারা ছিল সেই মাটি ও করিডোরের কাঁটা যার উপর দিয়ে চীন গড়ে তুলতে চাইছিল সিএমইসি করিডোর, আর ভারত চাইছিল কালাদান মাল্টি মডেল প্রজেক্ট। ইতিহাস আমাদের শিখিয়েছে, যেখানে তেল, করিডোর আর ধর্ম একসাথে মিশে যায়, সেখানেই জন্ম নেয় সবচেয়ে রক্তাক্ত ষড়যন্ত্র। আগামী পর্বে আমরা আরও গভীরে যাব, জানব কিভাবে প্রায় ৩৫০০ কোটি টাকা খরচ করে ভারতের কালাদান প্রজেক্টকে সুরক্ষিত করে বাংলাদেশ এই জটিল ভূরাজনৈতিক অপরাধের প্রতিটি পর্দা সরাবো, প্রতিটি ডট কানেক্ট করে দেখাবো। আমাদের সাথেই থাকুন, কারণ এই ভিডিওটি শুধু মানবিক সংকট নয়, এটি একটি নিখুঁতভাবে সাজানো ভূরাজনৈতিক অপরাধের গল্প। ধন্যবাদ।